হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমাদের প্রিপারেশান জোরদার চলছে। তো আজকের ডব্লিউবিসিএসের পিআইকিউ সিরিজের 2023-এর কোশ্চেনটি আমি একটা মেন্সের কোশ্চেন, ডব্লিউবিসিএস মেন্স। তো ডব্লিউবিসিএস মেন্সের পেপার 3 যে থাকে সেখানে থাকে হিস্ট্রি, তার সাথে থাকে জিওগ্রাফি, এবং ফুল মার্কস থাকে 200 নাম্বার, আর টাইম অ্যালোটেড থাকে 3 ঘন্টা। তো 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। আমি আগের ক্লাসে মডার্ন হিস্ট্রির কোন কোন থিম থেকে ভালো কোশ্চেন আসছে, অর্থাৎ 80% কোশ্চেন মাত্র 20% এরিয়া কিন্তু কভার করলে তোমরা সলভ করতে পারবে। আর সেই 20% এরিয়া মাত্র কয়েকটা চ্যাপ্টারে আমি কিন্তু বলেছি, আর সেখান থেকে কিন্তু 80% কোশ্চেন কিন্তু প্রতি বছর আসে। সেই ক্লাসটা আমি বলেছি এবং সেটা অ্যানালাইসিস করেছি 2023 থেকে ব্যাকওয়ার্ডসে 2017 পর্যন্ত। তো তোমরা এই ভিডিওটা যদি না দেখে থাকো দেখে নিতে পারো, হেল্প হবে। এবং আজকের আমি বলবো যে কোশ্চেন ধরে ধরে বলবো কোন এরিয়াগুলো থেকে ভালো কোশ্চেন আসছে। আর 2023-এর কোশ্চেনটা এবং 2022-এর কোশ্চেনটা তুলনামূলক ইজি এসেছিলো কোশ্চেন ডব্লিউবিসিএসে, কিন্তু নেক্সট 2024-এ যে এক্সামটা হবে সেখানে কেমন কোশ্চেন আসবে আমরা প্রেডিক্ট তো করতে পারি না। তাও আমাদের প্রিপারেশানটাকে আমাদের অপটিমাম লেভেলে রাখতে হবে, যাতে কঠিন কোশ্চেন আসলেও যেন আমরা সলভ করতে পারি। আর ইজি কোশ্চেন তো ছাড়লে চলবে না। তো চলো আমরা শুরু করি। দ্য ডিউরেশন অফ দ্য ট্রাইপার্টাইট স্ট্রাগেল, অর্থাৎ ডিউরেশন সময়কাল বলছে কত বছর ধরে ট্রাইপার্টাইট স্ট্রাগেলটা চলছিল। তো এটার অ্যান্সার কী হবে? 200 বছর ধরে। কাদের মধ্যে চলছিল? পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটা। তো রাষ্ট্রকূটা কোথায়? রাষ্ট্রকূটা হচ্ছে ডেকান, প্রতিহার মালওয়া। এরপরে এই যে 200 বছর ধরে ওদের যুদ্ধটা চলছিল, সেই কারণে কিন্তু নর্থ ইন্ডিয়াতে একটা পাওয়ার ভ্যাকিউম ক্রিয়েট হয়, এবং সেই পাওয়ারটা কে নেবে সেটা নিয়ে কিন্তু এই 3টে ডাইনাস্টির মধ্যে স্ট্রাগলটা চলছিল। আর সেখানে দেখা যায় যে শেষ পর্যন্ত 3টে ডাইনাস্টিরই ক্ষতি হয় এবং ডিক্লাইন করতে শুরু করে 3টে ডাইনাস্টি। তো পাল ভালো করে পড়বে, প্রতিহার ভালো করে পড়বে, রাষ্ট্রকূটা পড়বে। ফার্স্ট রাজা কে ছিল পালেদের, এবং পালরা বৌদ্ধ ধর্মের উপাসক ছিল। খুঁটিনাটি বিষয়গুলো দেখে নেবে। অনেক কোশ্চেন আছে এই পাল, প্রতিহার, রাষ্ট্রকূট ছাড়াও এই যে জোনটা থেকে, তোমরা দেখে নেবে। এরপরে হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সানসেট ল। তো লর্ড লিটন তো হবে না, লর্ড কর্নওয়ালিস হবে। আর সানসেট লটা কিসের সাথে রিলেটেড? এটা চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। এটা হচ্ছে 1793। তার আগে 10 সালা 5 সালা বন্দোবস্ত, অর্থাৎ বেঙ্গল, বিহার আর উড়িষ্যা, এই 3টে জায়গায় কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল লর্ড কর্নওয়ালিস। আর সানসেট লটা কি? সূর্যাস্ত আইন। যারা জমিদার ছিল তাদেরকে একটা ট্যাক্স দিতে হতো ইংরেজদেরকে, আর সেই যে পেমেন্টটা বা রেভিনিউ, সেটা যদি সূর্যাস্তের আগে একটা নির্দিষ্ট ফিক্সড ডেট থাকতো, ফিক্সড ডেট, সেই ফিক্সড ডেটের আগে, মানে ফিক্সড ডেট ওই দিনকার সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে, তাহলে ওই জমিটা কিন্তু যদি না দিতে পারে পেমেন্টটা, তাহলে জমিটা কিন্তু ইংরেজরা নিয়ে নিল, এবং তারপরে তারা নিলাম করতো, এবং নিলামের পরে আবার নতুন কোনো জমিদারকে দিত। এটা হচ্ছে সানসেট ল। এরপরে লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিল? এর সময় সতীদাহ প্রথা 1829-এ রাজা রামমোহন রায়, এছাড়াও মেকলে মিনিটস এসেছিল। আর লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, লর্ড লিটন এর সময় কিন্তু অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এগুলো পাস হয়েছিল এই 78, এটা 1835। আচ্ছা, লর্ড রিপন কিন্তু ভালো কাজই করেছিল, এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার যে পলিটিক্যাল গুরু ছিল তিনি ছিলেন লর্ড রিপন। লর্ড রিপনের সময় যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। তো নেক্সট কোশ্চেন যাই। দ্য ট্রিটি অফ পুরন্দর 1665 ওয়াজ কনক্লুডেড বিটুইন। তো এটা হবে শিবাজি অ্যান্ড জয় সিং।
তো শিবাজি এখানে অনেকটা পিছপা নিয়েছিল, কারণ জয় সিং পুরো ঘিরে ঘিরে ধরেছিল এবং টোটাল শিবাজি নিজের 12টা ছাড়া বাকি সব দুর্গ মুঘলদেরকে দিয়ে দিতে বাধ্য হয়েছিল। আর এই যে টিপু সুলতান ও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো এদের মধ্যে কী কী সন্ধি হয়েছিল? টিপু সুলতান আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল 84-তে, 1784। তারপরে 1792-তে হয়েছিল ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম। এরপরে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও রঞ্জিত সিংয়ের মধ্যে এই যে 1809 সালে কী হয়েছিল? লর্ড মিন্টো ছিল অমৃতসরের সন্ধি। আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মারাঠাদের মধ্যে তো একটা হয়েছিল শেষের দিকে ট্রিটি অফ বেসিন, যেটা এর আগে অনেকগুলো সন্ধি হয়েছিল। আচ্ছা, ইন হুইচ ইয়ার ভাস্কো দা গামা অ্যারাইভড ইন কালিকট? এটা খুবই ইজি কোশ্চেন, 1498 সালে। আচ্ছা বলো তো, ভাস্কো দা গামা তো ইন্ডিয়াতে এসেছিল কতবার এসেছিল? টোটাল 3বার এসেছিল, এটা কোশ্চেন আসে। তো শেষবার তিনি কিন্তু মারা যান। আচ্ছা, পর্তুগিজদের ফার্স্ট ফোর্ট কোথায় নির্মাণ করে? এই কালিকটে নির্মাণ করে, সেটা হচ্ছে 1503-এ। আর সেকেন্ড যদি বলে সেকেন্ড ফোর্ট, সেটা হচ্ছে কান্নানোর কেরালাতে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, মান্ডালাম নাড়ু, দিস টু ইনস্টিটিউশন ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ? এটা চোলা হবে। ভালানাড়ু, এই যে চোলাস অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোশ্চেন এসছে। নেক্সট আরও অনেক হার্ড কোশ্চেন আসতে পারে। আচ্ছা, পল্লবদের যদি ক্যাপিটাল বলে কাঞ্চিপুরম, চোলারদের তো ছিল ওই ইম্পেরিয়াল চোলা একটা হয়, আর একটা তার পরে একটা বিজয়ালয়া, তারপরে রাজরাজা 1। তো পুরো একটা ডিটেলসে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং রাষ্ট্রকূটারও ইম্পর্টেন্ট। অজন্তা ইলোরা যে ফোর্টগুলো আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওটা ইম্পর্টেন্ট আছে। আর পান্ডিয়াদের ক্যাপিটাল ছিল মাদুরাই। ডিউরিং পান্ডিয়াস এরা ওই সঙ্গম, 3টে সঙ্গম হয়েছিল, তার মধ্যে এরাই পৃষ্ঠপোষক ছিল এই সঙ্গম যে হয়েছিল। তামিল লিটারেচারে সঙ্গম একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে নেক্সট কোশ্চেন, রায়তারি সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন? এটা তো খুব ইজি, মাদ্রাস। রায়তারি সিস্টেম ক্যাপ্টেন টমাস মুনরো এটা নিয়ে এসেছিল রায়তারি সিস্টেম। রায়ত কথার অর্থ কিন্তু চাষি, অর্থাৎ ওরা বেঙ্গলে যখন পার্মানেন্ট সেটেলমেন্টে ফেলিওর হলো, তখন ভাবলো যে মিডলম্যান না রেখে ডাইরেক্ট রায়তের কাছ থেকে ল্যান্ড রেভিনিউ সংগ্রহ করবে। কিন্তু ওরা জমির উর্বরতা অনুযায়ী যে মানটা ধার্য করেছিল সেটা অনেকটা অস্বাভাবিক ছিল, সেই কারণে রায়তারি সেটেলমেন্টটাও বিফলে গিয়েছিল। তবে এই টমাস মুন্ডোর সাথে আরেকটা নাম মনে রাখবে, তার নাম হচ্ছে আলেকজান্ডার রিড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ নোন অ্যাজ প্যারট অফ ইন্ডিয়া? তো ইনি হচ্ছেন আমির খসরু হবে প্যারট অফ ইন্ডিয়া, হিন্দুস্তানের তোতাপাখি বলা হয়। এবার আমির খসরু অনেকগুলো রেন কিন্তু দেখেছে, আলাউদ্দিন খলজির সময় কিন্তু তিনি ছিলেন। আচ্ছা, আমির খসরু সেতার যে বাদ্যযন্ত্র সেইটা কিন্তু তিনি নিয়ে এসেছিলেন, প্রচলন করেন। তারপরে যে মডার্ন যে হিন্দু, এই মডার্ন উর্দু ল্যাঙ্গুয়েজ, এইটার ফাউন্ডেশন স্টোন কিন্তু এই আমির খসরু রেখেছিল। কারণ ইনি পার্সিয়ানের সাথে সাথে অনেকগুলো ভাষা, যে ব্রজ ভাষা অর্থাৎ ইন্ডিয়ান যেসব ভাষা, সেগুলোর সাথে সংমিশ্রণে অনেকগুলো, এই যে উর্দুটা মেনলি তিনি ফাউন্ডেশন স্টোন দিয়েছিল ভালো। আচ্ছা, বাকি যে অপশানগুলো আছে এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সুরদাস, তানসেন আর আবুল ফজল সবাই কিন্তু আকবরের সবাই ছিল, এবং এরা আকবরের নবরত্ন ছিল। তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাঁড়ে। তানসেন মিয়াকি মোল্লার দরবারি কানারা খুব ভালো ভালো রাগ সৃষ্টি করেন। আচ্ছা, সুরদাস ইনি কবি ছিলেন, আবুল ফজলও কবি ছিলেন। আইনি আকবরী অনেকগুলো এগুলো লেখেন। তারপর নেক্সট কোশ্চেন, হুইচ মুঘল, এগুলো সব ডিটেলসে পড়তে হবে। হুইচ মুঘল রুলার টুক টাইটেল আলমগীর? তো ঔরঙ্গজেব। আচ্ছা, ঔরঙ্গজেবের আর একটা টাইটেল ছিল, সেটা হচ্ছে জিন্দাপীর, গাজী, এইসব তিনি উপাধি নিয়েছিলেন। এবং তিনি আকবর যে পলিসিটা নিয়েছিল রাজপুত পলিসি, তার এগেনস্টে ছিল। আচ্ছা, তো পুরো মুঘল পিরিয়ডটা ভালো করেই পড়তে হবে, ডিটেলসে তোমরা পড়বে। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ লাহোর কংগ্রেস 1929? তো জওহরলাল নেহরু। আর এখানে কিন্তু পূর্ণ স্বরাজ রবি নদীর তীরে পূর্ণ স্বরাজ সেশন বলা হয়। 1928-এ জওহরলাল নেহরুর বাবা মানে মতিলাল নেহরু রিপোর্ট নিয়ে আসে, সেখানে বলে কি ডমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসন সেটার দাবি তোলে। আর তার ছেলে পরের বছরই দাবি তুলছে কিসের? পূর্ণ স্বরাজের। আর ওই 1930 সালে 26শে জানুয়ারি রবি নদীর তীরে
ফার্স্ট ট্রাই কালার ফ্ল্যাগ উত্তোলন করা হয়, জনগণমন গাওয়া হয়, তখন ইন্দিরা গান্ধীও ছিলেন ওখানে, মাত্র কত বছর বয়স ছিল। আর 1931-এ ফান্ডামেন্টাল রাইটস বাই সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার প্যাটেল, এটা মনে রাখবে 1931-এ। আর 1930-তে আইন অমান্য আন্দোলন শুরু। আচ্ছা, ব্যাটেল অফ 10 কিংস ওয়াজ ডেসক্রাইবড ইন, ব্যাটেল অফ 10 কিংস, ঋগ্বেদ 7 মণ্ডল। আচ্ছা, ব্যাটেল অফ 10 কিংস কাদের মধ্যে হয়েছিল এবং কেন হয়েছিল? একদিকে ছিল সুদাস আর ভার্সেস 10 কিংস। তো সুদাস কি করেছিল? রিপ্লেস করেছিল, বশিষ্ঠ ঋষি ছিল, বশিষ্ঠ, বিশ্বামিত্রের জায়গায় বশিষ্ঠকে রিপ্লেস করেছিল। তো এর ফলে বিশ্বামিত্র রেগে যায় এবং 3জন পাওয়ারফুল কিংস, সেটা অসুর প্লাস দৈব এরকম, তো তাদের মধ্যে ব্যাটেল হয় রবি নদীর তীরে। সেই ব্যাটেলে এই যে সুদাস, এ হচ্ছে ভারত ট্রাইবের ছিল, তো ইনি কিন্তু জিতে যায়। এর ফলে ভারত ট্রাইবের প্রভুত্ব বৃদ্ধি পায়, আমাদের গাঙ্গেয় যে আর্যাবর্ত বলা হয়, তারপর থেকে আমাদের দেশের নাম হয় কি? ভারতবর্ষ। আর এটা আছে ঋগ্বেদের 7 মণ্ডল। যদি কিছু নোট ডাউন করার থাকে তোমরা নোট ডাউন করে নাও। আর ঋক, সাম, যজু, অথর্ব, এইগুলো কিন্তু ডিটেলসে পড়তে হবে, কোন মণ্ডলে কি আছে না আছে সব কিছু। সাম, অথর্ব প্রতিটাই ইম্পর্টেন্ট। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু অ্যাকসেপ্ট সাবসিডারি অ্যালায়েন্স? এটা কি হবে? নিজাম অফ হায়দ্রাবাদ। সাবসিডারি অ্যালায়েন্স কে নিয়ে এসেছিল? লর্ড কর্নওয়ালিস। পেশওয়া বালাজি বাজিরাও, এটা কিন্তু 1802 সালে ওই ট্রিটি অফ বেসিন হলো। তারপরে নবাব অফ বেঙ্গল তো হবেই না, কারণ 1757 পলাশির যুদ্ধের পরে অলমোস্ট বেঙ্গলের কন্ট্রোল নিয়ে নিয়েছিল কে? ইংরেজরা, রবার্ট ক্লাইভ ছিল। তারপরে ওই যে ডুয়াল গভর্নমেন্ট নিয়ে এসেছিল, ক্ষমতাহীন দায়িত্ব আর দায়িত্বহীন ক্ষমতা, এর ফলে বাংলায় ভুগমারি 1770 বা 1176-76-এর মন্বন্তর হয়। আর নবাব অব অবাধ, এটা মনে হয় 1801 সালে, আর এইটা নিয়ে এসেছিল 99-তে। আচ্ছা, হু কম্পোজ রাজতরঙ্গিনী? এটা হবে কলহন। এই যে রাজতরঙ্গিতে কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরের কাহিনী আছে। আচ্ছা, বাণভট্ট সভাকবি ছিল হর্ষবর্ধনের, এর লেখা বইটার নাম কি? হর্ষচরিত। বিলহন, বিক্রমাঙ্ক দেব চরিত, বিলহনের লেখা। অশ্বঘোষ কনিষ্কের সময় ছিল, কনিষ্ক, তো এর লেখা বইটার নাম কি? অনেকগুলো বই লিখেছেন ইনি। এক তো বুদ্ধচরিত, খুব ফেমাস বই, আর সৌন্দরানন্দ, সৌন্দরানন্দ, এছাড়া অনেকগুলো বই আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর অশ্বঘোষ কিন্তু ওই যে 4th বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, কোথায় হয়েছিল? কাশ্মীরে, তো সেখানে ভাইস প্রেসিডেন্ট ছিল অশ্বঘোষ, আর প্রেসিডেন্ট ছিল বসুমিত্র। আচ্ছা, হুইচ মুঘল রুলার গ্র্যান্টেড দিওয়ানি রাইটস অফ বেঙ্গল টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? কি হবে? শাহ আলম টু। 1764-তে কি হয়? বক্সারের যুদ্ধ হয়, আর সেখানে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়? এই যে শাহ আলম টু, মীর কাসিম আর অবাধ সাদাতুল্লাহ, তো এরা হেরে যায়, ইংরেজরা জিতে যায়। তারপরে 1765 সালে দিওয়ানি রাইটস যে শাহ আলম টু দিয়ে দেয় রবার্ট ক্লাইভকে, ইংরেজদেরকে, ব্রিটিশদের। আর ফারুক শেরের ফরমান তো জানো, 1717। জাহাঙ্গীর শাহ মিডিলের দিকে রেন, আর বাহাদুর শাহ জাফর 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়েছিল তখন তিনি ছিলেন। আর যখন 1857 সালে যখন বিদ্রোহ দমন করে দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে এনাকে হচ্ছে বিঠুরে, তারপরে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। জিজিয়া ওয়াজ রিইম্পোজড বাই, এটা হবে ঔরঙ্গজেব হবে। আর যদি অ্যাবলিস্ট বাই হতো তখন আকবর হবে অ্যাবলিস্ট। জিজিয়াটা কি? জিজিয়া হচ্ছে হিন্দুদের জন্য যে ধর্মীয় কর, সেটা হচ্ছে জিজিয়া। আচ্ছা, হুইচ ডাইনাস্টি রুলড ওভার মগধা বিফোর মৌরান ডাইনাস্টি? কি হবে? হুইচ ডাইনাস্টি রুলড ওভার মগধা বিফোর মৌরান ডাইনাস্টি? কি হবে? নন্দ হবে। ধননন্দকে পরাস্ত করে চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতায় এসেছিল। যদি ক্রোনোলজি দেয়, নন্দ ফার্স্ট হবে, তারপর মৌর্য আসবে, তারপরে শুঙ্গ আসবে, তারপরে কান্য আসবে,
পরে সাতবাহন আসবে। আচ্ছা, হোয়েন গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড 1931। আচ্ছা, 1930 সালের আইন অমান্য আন্দোলন শুরু হয়। তারপরে 1931-এ গান্ধী আরউইন প্যাক্ট হয়। 1932-তে পুনা প্যাক্ট হয়। তারপরে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়। কে পুরো 3টেতেই ছিল। তারপরে গান্ধী কোন রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দিয়েছিল? সেকেন্ড। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট। মোহাম্মদ ইকবাল আছে এখানে, তেজ বাহাদুর সপ্রু আছে, এগুলো দেখে নেবে ডিটেলসে। হু ওয়াজ নট দ্য মেম্বার অফ ক্যাবিনেট মিশন অফ 1946? আচ্ছা, কে ছিল আগে দেখে নিই। স্ট্যাফোর্ড ক্রিপস ছিল, হ্যাঁ ছিল। প্যাথিক লরেন্স ছিল, হ্যাঁ ছিল। এভি আলেকজান্ডার ছিল। তো কে ছিল না? স্যার হেনরি লরেন্স ছিল না। হেনরি লরেন্স মহাবিদ্রোহের সময় ছিল। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কলেজ ওয়াজ ফাউন্ডেড ইন, এটা 1800 হবে, কলকাতায়। হু কম্পোজ নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা? হর্ষবর্ধন হবে। সমুদ্রগুপ্ত বীণা বাজাতে পারত, কনিষ্ক দ্বিতীয় অশোক বলা হয়, চন্দ্রগুপ্ত টু। তো প্রত্যেকের উপর কিন্তু ডিটেলসে পড়তে হবে, এক লাইনে বলা সম্ভব নয়, অনেক কিছু আছে। দ্য স্বরাজ পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই, এটা সিআর দাস আর মতিলাল নেহরু হবে। হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হোম রুল মুভমেন্ট ইন ইন্ডিয়া? বাল গঙ্গাধর তিলক হবে। অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন। অরবিন্দ ঘোষ পরে পন্ডিচেরি চলে গেছিল যখন আলিপুর বোম কেস হয়, এবং তাকে সাহায্য করেছিল কি? সিআর দাস তাকে সাহায্য করেছিল। আর মদন মোহন মালব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছিল। মহাত্মা গান্ধীর তো পুরো খুবই ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী যেখানেই দেখো মহাত্মা গান্ধী, পুরোটাই কিন্তু ডিটেলসে পড়তে হবে। এই যে 4জন পার্সোনালিটি, এগুলো খুবই হট ফেভারিট, তোমরা দরকার হলে নোট করে নাও, আলাদা করে পার্সোনালিটি ক্লাস করে নাও। আকবরনামা ওয়াজ কম্পোজড বাই আবুল ফজল। আচ্ছা, আবুল ফজল আর ফৈজি দুজন মিলেই কিন্তু লিখেছিল আইনি আকবরী, আকবরনামা, যেটা একটু আছে। আচ্ছা, মুঘল এম্পারার আকবরের সময় কিন্তু টোটাল নবরত্ন ছিল আবুল ফজল। আচ্ছা, বৈরাম খাঁ 1556 সালে যখন ফার্স্ট পানিপথের ব্যাটেল হয় 1556 সালে, তখন কিন্তু বৈরাম খাঁ তিনি কিন্তু আকবরের হয়ে কমান্ডার ইন চিফ ছিলেন, বৈরাম খাঁ। পরে বৈরাম খাঁকে আকবর যখন কিছু বছর পরে আকবর যখন নিজের প্রতিষ্ঠা কায়েম করছে, বৈরাম খাঁকে নির্বাসন হজ করতে যাওয়ার জন্য তিনি পাঠিয়ে দেন। তারপর তার মৃত্যু, তাকে মেরে দেয় ইউসুফ জাহিদ জাতি মনে হয়। হুইচ অ্যাক্ট ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাক্ট? কালা আইন। এখন জানো একটা নতুন আইন এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে গুন্ডা দমন আইন। তো অনেকে অপোজিশনরা বলছে এই ব্ল্যাক অ্যাক্ট, গান্ধী যেমন যে আইনটাকে বলছিল ব্ল্যাক অ্যাক্ট, এখনকার অপোজিশনরা বলছে ওই অ্যাক্টটাকে। তো তোমরা বলো যে কোন অ্যাক্ট? এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। তারপরে গান্ধীজি এই রাওলাট সত্যাগ্রহ শুরু করেছিল, আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ডিউরিং আলেকজান্ডার ইনভেশন হু ওয়াজ দ্য রুলার অফ মগধা? তো মগধা ধননন্দ হবে। তারপর চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে হারিয়ে ক্ষমতায় বসে। আচ্ছা, বলো তো আলেকজান্ডার কোন রিভার পর্যন্ত আসার পরে আর আসেনি? যে বিয়াস রিভার হবে। আচ্ছা, আলেকজান্ডার যে ব্যাটেল অফ হিদাসপিস এটা কোন রিভারে হয়েছিল? এটা হচ্ছে ঝিলাম। আচ্ছা, সতী অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন 1929? না, 1829। এইগুলোই ভুল হয়ে যায়। ডিউরিং লর্ড উইলিয়াম বেন্টিং আর রাজা রামমোহন রায় কিন্তু যথেষ্ট, মানে তাঁরই যথেষ্ট প্রচেষ্টায় সতী অ্যাক্ট পাস হয়েছিল। যে ইয়ারগুলো দেওয়া আছে সেগুলো খুব ইজিলি সলভ করা যাবে। 1856 সালে কি হয়েছিল? লর্ড ডালহৌসির সময়। তো হু কম্পোজ দ্য বুদ্ধচরিত অশ্বঘোষ? আচ্ছা, নাগসেনাকে লিখেছিল মিলিন্দা পানহ। এখানে মিনান্দারের ঘটনা আছে। মিনান্দার সকা কিং ছিল মিনান্দার। আচ্ছা, বসুমিত্র বললাম, বসুমিত্র ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল তার চেয়ারম্যান ছিল। বসুমিত্র কনুষ্কের টাইমে ছিল। কাশ্মীরে তিনি ছিলেন প্রেসিডেন্ট। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? কী হবে? অ্যালান অক্টাভিয়ান হিউম। খুব ইজি কোশ্চেন। দাদাভাই নৌরোজি নেক্সট, এটা
1885, দাদাভাই নৌরোজি 1886। জাস্ট পিআইকিউগুলো দেখে নাও কেমন এসেছিলো, এবং এই কোশ্চেনগুলো যেন না ভুল হয়। তবে কঠিন কোশ্চেনগুলো এই যে অপশানগুলো আছে, দাদাভাই নৌরোজি পুরো এই যে লিবারেল পার্টি থেকে লন্ডনে গিয়ে ওখানকার অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছিল। মোহনদাস করমচাঁদ গান্ধী, এ তো মানে সব জায়গায় ইম্পর্টেন্ট, একটা ক্লাস নিতে হবে। তো পুরো মোহনদাস করমচাঁদ গান্ধী খুবই ইম্পর্টেন্ট। লর্ড হার্ডিঞ্জ অনেকগুলো ছিল। লর্ড হার্ডিঞ্জ এনফিল্ড রাইফেল, লর্ড হার্ডিঞ্জ ওয়ান যে এনফিল্ড রাইফেলের যে সুপারিশ নিয়ে এসেছিল, লর্ড হার্ডিঞ্জ ওয়ান। আবার লর্ড হার্ডিঞ্জ ওই দিল্লি 1911 ওনার সময় কিন্তু ট্রান্সফার হয় ক্যাপিটাল। তো অনেকগুলো ছিল এইভাবে নাম, কিন্তু অনেকগুলো গভর্নর জেনারেল নাম কিন্তু ডবল বার করে আছে, ওগুলোও দেখতে হবে। অনেক কোশ্চেন আছে গভর্নর জেনারেল থেকে, গভর্নর জেনারেলগুলো ভালো করে দেখতে হবে। হোয়েন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম কলকাতা টু দিল্লি, আবার সেই কোশ্চেন দেখো 1911 সালে। আচ্ছা, দিল্লি দরবার টোটাল 3বার হয়, কোন ইয়ার জানো? এই যে 1911 সালে, আর 1877, আর আরেকটা কত সালে ভুলে গেছি। আচ্ছা, হোয়েন গান্ধীজি গেভ হিজ ফেমাস স্লোগান ডু অর ডাই, এটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো ক্রিপস মিশন ইন্ডিয়াতে এসেছিল। দেন ডমিনিয়ন স্ট্যাটাসের কথা বলেছিল, কংগ্রেস বা মুসলিম লীগ কেউই মানেনি। তো তারপরে কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাস না মানার ফলে গান্ধীজি এবং কংগ্রেস ওরা কুইট ইন্ডিয়া মুভমেন্টের ছক কষে ওয়ার্ধা সেশন, ঠিক আছে। তারপরে 8 আগস্ট 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়। এবার কুইট ইন্ডিয়া মুভমেন্টে কোথায় কোথায় হয়েছিল, ইন্ডিয়ার কোন কোন কেন্দ্রগুলিতে হয়েছিল সেগুলো ইম্পর্ট্যান্ট, এবং বেঙ্গলের কোথায় কোথায় হয়েছিল, তমলুকে কে কে ছিল সেগুলো ইম্পর্ট্যান্ট। আসাম, বেঙ্গল, ঠিক আছে, প্রতিটা জায়গা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, হুইচ গুপ্তা রুলার টুক টাইটেল বিক্রমাদিত্য টাইটেল কার? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এনার সময় কিন্তু নবরত্ন ছিল আর্যভট্ট, কালিদাসের যে ইয়েগুলো, আর্যভট্ট শূন্য আবিষ্কার, এছাড়া অন্যান্য যে সূর্য সিদ্ধান্ত, বরাহমিহির, প্রতিটা নবরত্ন যে 9 জুয়েল তাদের বুকস এবং কাজ, সেগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট। আর সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বলা হয়। চন্দ্রগুপ্ত 1, স্কন্দগুপ্ত, তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিল, তাকে সকারি উপাধি দেওয়া হয়েছিল, এই চন্দ্রগুপ্ত টুকে সকারি বলা হয়। তো আজকের এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে বাকি কোশ্চেনগুলো করা হবে। এবং আমাদের এই ইনিশিয়েটিভটা পিআইকিউ সিরিজ পলিটিতেও চলছে। আচ্ছা, ইংলিশ ডেসক্রিপটিভের ক্লাসও চলছে। এবং আজকের আমি ক্লাসটা করালাম, কেমন লাগলো? ভালো লাগলে তোমরা লাইক করো। আরও কোয়ালিটি কন্টেন্ট আসছে, তো তোমরা আমাদের সাথে কানেক্ট থাকো, এবং অনেকগুলো কোয়ালিটি ক্লাস আসবে। আর তোমাদের কি কি ডিমান্ড আছে, কোন কোন ক্লাস চাইছো, সেটাও কমেন্ট করে জানিও। আর এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি আছে, তবে এই কোশ্চেনের যে সেই থিমগুলো কিন্তু তোমরা পড়ে নাও, এবং একবার দেখে নাও যে কোশ্চেনগুলো কেমন এসছে। সেই কোশ্চেনগুলোর থিমের উপরে কোন কোন জায়গাগুলো থেকে এসছে, গভর্নর জেনারেল, তারপরে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটিস, ঠিক আছে, মুঘল সাম্রাজ্য, এই যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, এই চ্যাপ্টারগুলো কিন্তু বারবার করে পড়ে নাও, এতে কিন্তু তোমাদের লাভ হবে। এবং পিআইকিউ অ্যানালাইসিস কেন করতে বলা হয়, তার কারণ হচ্ছে আমাদের কাছে দুটো জিনিস থাকে, এক হচ্ছে সিলেবাস, আর 2 হচ্ছে পিআইকিউ। এই দুটো জিনিস কিন্তু আমাদের কাছে বাইবেল। তো সেই কারণে এই দুটো জিনিস ভালো করে তোমাদের গুলে খেতে হবে। ভালো করে যত ভালো করে অ্যানালাইসিস করবে এবং সেই অনুযায়ী রিভিশন করবে, তারা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। কোশ্চেন কেমন আসবে এক্সামে কেউ কিন্তু জানে না, সেই কারণে এই যে কোশ্চেনটা প্রেডিক্ট করার জন্য কোন কোন এরিয়া থেকে পড়তে হবে, সেইটা কিন্তু তোমাদেরকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসবে, নেক্সট ভিডিওটা। তো তোমরা কানেক্ট থাকো আমাদের সাথে, স্বামীজি একাডেমি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।